ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই তোমরা ভালো আছো। তো ক্লাস 9-এর আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা এক্সপিরিয়েন্স 2-এর একটি কবিতা নিয়ে আলোচনা করব এবং সেই কবিতাটি খুবই বিখ্যাত একজন কবি লিখেছেন এবং তার ছবিটা আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি। তিনি হচ্ছেন আলফ্রেড লর্ড টেনিসন। তো এটা তার বৃদ্ধকালের ছবি। তো টেনিসন সম্পর্কে আমাদের বইয়ে কিছু কথা আছে, তোমরা বইটা খুললে ওই কথাটা দেখতে পাবে। আমি তোমাদেরকে স্ক্রিনে সেটি দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে টেনিসনের ছবি, বৃদ্ধকালের ছবি। উনি খুব বড় মাপের একজন কবি। টেনিসন সম্পর্কে তোমাদের বইয়ে এই কথাগুলো লেখা আছে। আলফ্রেড লর্ড টেনিসন, born 1809 and died on 1892, was a renowned British poet. He became famous for writing about love, nature and emotions. Now let's read one of his famous poems on nature crossing the bar. এই কথাটুকু আমাদের বইয়ে ইনফরমেশন দেয়া আছে তার সম্পর্কে। তো এর বাইরে আমি তোমাদেরকে আরেকটু তথ্য দিতে চাচ্ছি। সেটি হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন, তার জন্ম এবং মৃত্যু সাল এখানে দেয়া আছে। তো তার বাইরে লেখা আছে আলফ্রেড লর্ড টেনিসন ওয়াজ পোয়েট লরিয়েট। তো পোয়েট লরিয়েট অর্থ কি? পোয়েট লরিয়েট অর্থ হচ্ছে রাজকবি। রাজকবি এটা অনেক আগে, প্রায় 1500 শতকের দিকে ইংল্যান্ডে রাজকবির প্রচলন শুরু হয়, যে তারা রাজাদের সম্পর্কে লিখবে, তাদের স্তুতি, তাদেরকে প্রশংসা করে বিভিন্ন কবিতা লিখবে। সেখান থেকে চলে আসছে, এখনও এটা ইংল্যান্ডে প্রচলিত আছে, তবে আগের মতো আর ওই পদ্ধতিটা নেই। তো তিনি রাজকবি ছিলেন অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ড। গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ডের কথা বলা হয়েছে। তাহলে আমাদেরকে একটু কবি সম্পর্কে এবং কবিতা সম্পর্কে বোঝার জন্য সেই স্থানটা, ভৌগোলিক অবস্থানটা আমাদের একটু জানাটা জরুরি হয়। তাই আমরা চলো একটু গ্রেট ব্রিটেন সম্পর্কে জেনে নিই। এখন তোমরা যে ম্যাপটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে পুরো ইউরোপের ম্যাপ। এই যতটুক দেখতে পাচ্ছ পুরোটাই হচ্ছে ইউরোপ। এই পাশে হচ্ছে এশিয়া ওদিকে, আর নিচের দিকে আফ্রিকা। এই পুরো অংশটা হচ্ছে ইউরোপের ম্যাপ। এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের মূলত গ্রেট ব্রিটেন। এটার আরেকটি নাম হচ্ছে ইউনাইটেড কিংডম, সংক্ষেপে ইউকে বলে। তো এই জায়গাটা হচ্ছে আমার ইউকে। এটা আমরা যদি একটু বড় করে দেখি তাহলে আমাদের ছবিটা হচ্ছে এরকম। গ্রেট ব্রিটেন কি কি নিয়ে গঠিত? নাম্বার 1 ইংল্যান্ড, নাম্বার 2 স্কটল্যান্ড, নাম্বার 3 ওয়েলস অ্যান্ড নাম্বার 4 আয়ারল্যান্ড। এই 4টি দেশ নিয়ে ইউনাইটেড কিংডম, বাংলায় বলে যুক্তরাজ্য। একটি হচ্ছে যুক্তরাষ্ট্র, যেটা আমেরিকায় অবস্থিত, আর ইউরোপে অবস্থিত যুক্তরাজ্য, ইংরেজিতে ইউনাইটেড কিংডম। তো ইউনাইটেড কিংডম আমাদের 4টি দেশ নিয়ে গঠিত: ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের যদিও আরেকটি ভাগ আছে, নর্দার্ন আয়ারল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড। তারা এই মূল আয়ারল্যান্ড থেকে বিদ্রোহ করে তারা ভাগ হয়ে গেছে, যদিও এটা এখনো নিষ্পত্তি হয়নি। তারপর আমরা এটা আয়ারল্যান্ডই ধরলাম। তাহলে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, আয়ারল্যান্ড, এই 4টি দেশ নিয়ে ইউনাইটেড কিংডম গঠিত, এবং এটা হচ্ছে গ্রেট ব্রিটেন। তাহলে আমরা গ্রেট ব্রিটেন সম্পর্কে ম্যাপে দেখে নিলাম। এই নলেজটা আমাদের অনেক কাজে লাগবে। পরবর্তীতে আমরা যখন আরও বেশি কবিদের সম্পর্কে জানবো, তখন আমাদের খুব কাজে লাগবে। তো Alfred Lord Tennyson was poet laureate of Great Britain and Ireland during much of Queen Victoria's reign and remains one of the most popular British poets. Alfred Lord Tennyson রানী ভিক্টোরিয়ার সময় দীর্ঘকাল ব্রিটেনের রাজকবি হিসেবে স্বীকৃত ছিলেন। তাহলে আজকে আমরা একটা নতুন ওয়ার্ড শিখলাম, রাজকবি। এটার ইংরেজি হচ্ছে পোয়েট লরিয়েট। ইংল্যান্ডের রাজকবিকে বলা হয় পোয়েট লরিয়েট। তার জন্ম 1809 সালে এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন
1892 সালে। এর মধ্যে দীর্ঘ প্রায় 40 থেকে 45 বছর তিনি ইংল্যান্ডের রাজকবি ছিলেন। তো আমরা এখন তার একটি ফেমাস নেচার পোয়েম ক্রসিং দ্য বার এটা পড়ব। এটা পড়ার পাশাপাশি আমরা এটার বাংলা ট্রান্সলেশনটাও আমরা দেখে নিব। ক্রসিং দ্য বার। Sunset and evening star, and one clear call for me, and may there be no mourning of the bar when I put out to sea. একটা শব্দ হচ্ছে সানসেট, সানসেট মানে কি সূর্যাস্ত। ইভিনিং স্টার, ইভিনিং স্টার অর্থ হচ্ছে আমাদের সন্ধ্যা তারা। তাহলে সানসেট সূর্যাস্ত, ইভিনিং স্টার সন্ধ্যা তারা। অ্যান্ড ওয়ান ক্লিয়ার কল, ক্লিয়ার কল এইটার আমরা বাংলা করতে পারি কি যে স্পষ্ট আহ্বান, স্পষ্ট আহ্বান, একদম স্পষ্টভাবে যেটা ডাকে সেটা হচ্ছে ক্লিয়ার কল ফর মি। অ্যান্ড মে দেয়ার বি নো মোর্নিং অফ দ্য বার। মন শব্দটার অর্থ হচ্ছে গোঙ্গানো, উচ্চস্বরে বিলাপ করা, সেটা হচ্ছে মোর্নিং অফ দ্য বার। আরেকটি শব্দ আছে বার, এটা আমাদের বোঝা দরকার। বার অর্থ বাধা, বাধা বা প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতা অর্থাৎ তোমার চলার পথে যদি কোনো বাধা আসে সেটা হচ্ছে বার। হোয়েন আই পুট আউট টু সি। তো এটা আমাদের একজন বাঙালি মানুষ তিনি এটার ট্রান্সলেশন করেছেন এভাবে, পার হলে সূর্যাস্ত, হাসে ওই সন্ধ্যা তারা, বলে যে আমায় হও কেন দিশেহারা, পথ চলতে কেন করো যে আহাজারি, যত বাধাই আসুক দিতে হবে পারি। তো এটা এই 4টি লাইনের ভাবার্থ করা হয়েছে, হুবহু ট্রান্সলেশন করা হয়নি, মূল ভাবটাকে বজায় রেখে বাংলায় কবিতার ছন্দে ট্রান্সলেশন করা হয়েছে, মিনিংটা সেম রাখা হয়েছে। তাহলে আমার এটার পুরো অর্থ হচ্ছে পার হলে সূর্যাস্ত, হাসে ওই সন্ধ্যা তারা, বলে যে আমায় হও কেন দিশেহারা, পথ চলতে কেন করো যে আহাজারি, যত বাধাই আসুক দিতে হবে পারি। এ ছিল আমাদের প্রথম 4 লাইন। এর পরের 4 লাইনটা আমরা খেয়াল করি। But such a tide as moving seems asleep, too full for sound and foam, when that which drew from out the boundless deep turns again home. এখানে একটি শব্দ আছে বাউন্ডলেস, এর মানে কি সীমাহীন। বাউন্ডলেস ডিপ সীমাহীন গভীর। বাট সাচ এ টাইড, টাইড অর্থ কি জোয়ার ভাটা, নদী এবং সমুদ্রের একটা জোয়ার ভাটা থাকে সেটা বোঝানো হচ্ছে। অ্যাজ মুভিং সিমস অ্যাসলিপ, অ্যাসলিপ শব্দটা অর্থ হচ্ছে ঘুমিয়ে পড়া। টু ফুল ফর সাউন্ড অ্যান্ড ফোম, সাউন্ড আমরা জানি শব্দ বা গর্জন বোঝানো হচ্ছে সমুদ্রের, আর ফোম দ্বারা সমুদ্রে আমরা জানি ঢেউয়ের সাথে কিছু ফেনা হয়, সেই ফেনাকে বোঝানো হচ্ছে ফোম। বিশাল ওই সে সমুদ্র পথে আমি যখন শুনি উতলা ঢেউ গঙ্গানি কত গর্জন। এই যে সাউন্ড দ্বারা বোঝানো হচ্ছে আমার গর্জন, সমুদ্রের গর্জন, আর টাইড দ্বারা বোঝানো হচ্ছে উতলা ঢেউ। দেখি তার মুখে কত যে শুভ্র ফেনা, নয় ঘুমন্ত অন্তরে তার অসহ্য বেদনা। তাহলে এই যে বাউন্ডলেস ডিপ সিমস অ্যাসলিপ, এই অ্যাসলিপ দ্বারা কি বোঝানো হচ্ছে ঘুমন্ত, অসহ্য বেদনা। বাউন্ডলেস ডিপ, এই বাউন্ডলেস ডিপ দ্বারা কবি অসহ্য বেদনাকে বোঝানো হচ্ছে। টার্নস অ্যাগেইন হোম। তো এই ছিল আমার পরবর্তী 4 লাইনের বাংলা ট্রান্সলেশন। এরপর আমরা তারপরের 4 লাইনে যাই। টুয়াইলাইট অ্যান্ড ইভিনিং বেল। টুয়াইলাইট অর্থ হচ্ছে গোধূলি, টুয়াইলাইট অর্থ হচ্ছে গোধূলি, যদিও দিয়ে দেওয়া আছে তারপর আমি তোমাদেরকে লিখে পাশাপাশি লিখে দিচ্ছি। গোধূলি অ্যান্ড ইভিনিং বেল, সাজের ঘণ্টা। সন্ধ্যার সময় যে ঘণ্টা বাজে, আমাদের মুসলিমদের আজান দেওয়া হয়, হিন্দুদের মন্দিরে ঘণ্টা বাজানো হয়, খ্রিস্টানদের গির্জাতেও ঘণ্টা বাজানো হয়, সেটা বোঝানো হচ্ছে ইভিনিং বেল। অ্যান্ড আফটার দ্যাট দ্য ডার্ক, ডার্ক মানে কি অন্ধকার, ডার্ক মানে অন্ধকার বা কালো হয়ে যাওয়া, সেটা হচ্ছে ডার্ক। অ্যান্ড মে দেয়ার বি নো স্যাডনেস অফ ফেয়ারওয়েল। ফেয়ারওয়েল অর্থ হচ্ছে বিদায়, ফেয়ারওয়েল অর্থ বিদায়,
এবং স্যাডনেস অর্থ হচ্ছে দুঃখ ভারাক্রান্ত। হোয়েন আই এম্বার্ক, এই এম্বার্ক শব্দটার অর্থ হচ্ছে সমুদ্রে সমুদ্রে যাত্রা করা। এম্বার্ক শব্দটার অর্থ হচ্ছে সমুদ্রে যাত্রা করা। তাহলে এটা বাংলা ট্রান্সলেশন ভাবার্থ এরকম করা হয়েছে, গোধূলি ক্ষণে ফিরে সে ঘরের পানে, সাজের ঘণ্টা বারে বারে বিধে কানে, স্থান কাল সীমা পেরিয়ে আমি যখন যাত্রী হব, হবে না বিদায় সম্ভাষণ। ওই যে বিদায়, ফেয়ারওয়েল আমরা দেখলাম, বিদায়। স্যাডনেস আমার মন খারাপ অবস্থাটাকে বোঝায়। তাহলে টুয়াইলাইট অ্যান্ড ইভিনিং বেল অ্যান্ড আফটার দ্যাট দ্য ডার্ক অ্যান্ড মে দেয়ার বি নো স্যাডনেস অফ ফেয়ারওয়েল হোয়েন আই এম্বার্ক। গোধূলি ক্ষণে ফিরে সে ঘরের পানে, সাজের ঘণ্টা বারে বারে বিধে কানে, স্থান কাল সীমা পেরিয়ে আমি যখন যাত্রী হব, হবে না বিদায় সম্ভাষণ। তার মানে কবি যখন মৃত্যু পথে যাত্রা শুরু করবে তখন তার আর মনে কোনো দুঃখ থাকবে না, তিনি খুশি মনেই মৃত্যুর পথটাকে বেছে নেবেন। এই কবিতায় আমাদের মূলত কবি মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবন নিয়ে কথা বলেছেন, ডেথ অ্যান্ড আফটার লাইফ। এখানে এই বিষয়টাকেই মূল প্রতিপাদ্য করা হয়েছে। এর পরের 4 লাইনটা আমরা দেখব, লাস্ট 4 লাইনস। ফর দো ফ্রম আউট আওয়ার বোর্ন অফ টাইম অ্যান্ড প্লেস। বোর্ন এই শব্দটা তোমাদের জানতে ইচ্ছে করতে পারে, যেটা অর্থ কি। এটা আমরা বলতে পারি সীমানা। এখানে কবি সীমানা বুঝিয়েছেন, সীমানা, বোর্ন, সীমানা, অথবা এটা দ্বারা অনেক সময় দেশকেও বোঝানো হয়, সীমানা বা দেশকেও বোঝানো হয়, তবে এখানে কবি সীমানা বুঝিয়েছেন বোর্ন দ্বারা। ফর দাও ফ্রম আউট আওয়ার বোর্ন অফ টাইম অ্যান্ড প্লেস, দ্য ফ্লাড মে বিয়ার মি ফার। ফার মানে আমরা জানি দূরে। আই হোপ টু সি মাই পাইলট ফেস টু ফেস। এই যে পাইলট, এই পাইলটের দেখো পিটি, এই পি লেটারটি বড় হাতের লেখা হয়েছে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে। ফেস টু ফেস মানে মুখোমুখি, সরাসরি দেখা। হোয়েন আই হ্যাভ ক্রসড দ্য বার, তাহলে কবি আশা করছেন যখন তিনি তার পাইলটকে মুখোমুখি দেখবেন, কখন দেখবেন? যখন তিনি বাধাটা অতিক্রম করবেন। তাহলে কবি আসলে এখানে কি বোঝাতে চেয়েছেন আমরা আগে ট্রান্সলেশনটা দেখি, তারপরে আলোচনা করব। বন্যা প্রবাহে ভেসে যাব ওই সুদূরে, হব বাধারও মুখোমুখি পারাপারে, আশায় ভরা তবু আমার হৃদয় মনন, বিপত্তি যা আসুক হবেই অতিক্রমণ। অর্থাৎ যত বাধা বিপত্তি আসুক তা অতিক্রম করে যাবে কবি। এখানে কবি মূলত আমাদের জীবন থেকে আমরা যে মৃত্যুর দিকে ধাবিত হব এবং পরবর্তী জীবনের সাথে বর্তমান জীবনের মাঝখানের প্রতিবন্ধকতাটা কি? মৃত্যু। মৃত্যুর মাধ্যমেই মানুষ কি করে? পার্থিব জীবন থেকে পরকালের জীবনে চলে যায়। এই পরকালের জীবনে যাওয়ার মাঝখানে বাধাটাই হচ্ছে কি? ডেথ, মৃত্যু। তো মৃত্যুর সময় আমাদের মুসলমান আমরা যারা আছি তাদের ধর্মীয় বিশ্বাস কি? হযরত আজরাইল আলাইহিস সালাম আমাদের জান কবজ করেন বা মৃত্যু ঘটান। তো কবি এখানে তাকেও মিন করতে পারে, যমদূত যাকে বলি, অথবা কবি এখানে সৃষ্টিকর্তাকেও মিন করতে পারে, যে তার সাথে দেখা হবে ফেস টু ফেস, সরাসরি। তাহলে এই পুরো কবিতাতে কবি মূলত মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবনকে হাইলাইট করেছেন বা এটাকে গুরুত্ব দিয়েছেন। তো এই কবিতাটা যে আমরা পড়লাম, আমরা বাংলা ট্রান্সলেশনও দেখলাম এবং কিছুটা বোঝারও চেষ্টা করলাম। দেখো তো এই কবিতাটা পড়ার পরে আমাদের এরকম একটা চিত্র এটার সাথে যায় কিনা। দেখো এখানে আছে কি? সন্ধ্যা তারা, সূর্য অস্ত যাচ্ছে, এই যে, এবং একজন যাত্রী সমুদ্র পথে যাত্রা শুরু করেছে। তাহলে তার সামনে অনেক পথ, মাঝখানে অনেক বাধা আসতে পারে। এই সন্ধ্যা সূর্যাস্ত দ্বারা কি বোঝায়? মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, মৃত্যুর কাছাকাছি চলে যায়, সেইটাকে প্রতীক করে বোঝানো হয়েছে। সূর্য সারাদিন খুব তাপ দেয়, আলো দেয়, কিন্তু সন্ধ্যার সময় আবার
সে হারিয়ে যায়। ঠিক তেমনি মানুষও এই পৃথিবীতে আসে শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধকাল পার করে তারপরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো কবি এইসব প্রতীকের মাধ্যমেই এই মৃত্যুটাকে আমাদেরকে বোঝাতে চেয়েছেন। তো আমরা এখন এর পরের পাতায় আমাদের যে একটা সামারি দেয়া আছে সেই সামারিটা আমরা এখন দেখব যে সামারি কি বলা হয়েছে এই কবিতার। ইন দ্য পোয়েম, কবিতায়, দ্য পোয়েট টক্স অ্যাবাউট ডেথ অ্যান্ড দ্য জার্নি ইনটু দ্য আফটার লাইফ। কবি মৃত্যু সম্পর্কে এবং পরবর্তী জীবনের যে যাত্রা সে সম্পর্কে কথা বলেছেন। হিয়ার হি ইউজেস সিম্বলস ফ্রম নেচার লাইক সানসেট, ইভিনিং স্টার, সি, টাইড, ফোম, টুয়াইলাইট, ইভিনিং বেল অ্যান্ড ফ্লাড। তাহলে কবি এখানে কি কি সিম্বল ব্যবহার করেছেন? নাম্বার 1 সানসেট, ইভিনিং স্টার, সি, টাইড, ফোম, টুয়াইলাইট, ইভিনিং বেল অ্যান্ড ফ্লাড। এগুলোকে কবি সিম্বল হিসেবে ব্যবহার করেছেন, প্রতীক হিসেবে ব্যবহার করেছেন তার কবিতাটাকে ব্যাখ্যা করার জন্য। টু এক্সপ্লেন হিজ ফিলিংস অ্যান্ড আইডিয়াস, তার যে আবেগ এবং তার যে ধারণা এটাকে প্রকাশ করার জন্য তিনি এই সিম্বলগুলো ব্যবহার করেছেন। আমরা জানি যে কবিতার মধ্যে কবিরা অল্প কথায় অনেক কথা বলে ফেলে, সেটা প্রতীকের মাধ্যমে, বিভিন্ন প্রতীকের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দেয়। বিসাইডস, বিসাইড শব্দটির অর্থ হচ্ছে পাশাপাশি। ইফ ইউ রিড কেয়ারফুলি, তুমি যদি খুব সতর্কতার সাথে পড়ো, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট লাইক আদার্স, তুমি এটা বুঝতে পারবে যে অন্যদের মতোই, দ্য পোয়েট অলসো এক্সপ্রেসেস হিজ ডিজায়ার টু ক্রস দ্য বার, অন্যদের মতোই কবি তার বাধা প্রতিবন্ধকতাকে পেরিয়ে যেতে তার একটা তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। এক্সপ্রেসেস হিজ ডিজায়ার বিটুইন লাইফ অ্যান্ড ডেথ, লাইফ অ্যান্ড ডেথ উইদাউট সরোফুল ফেয়ারওয়েলস, কোনো রকম দুঃখ ভারাক্রান্ত বিদায় ছাড়াই তিনি মৃত্যুর মুখোমুখি হতে চেয়েছেন। দ্য পোয়েম অ্যাকসেপ্টস দ্য ট্রুথ, এই কবিতাটি এই সত্যকে গ্রহণ করে নেয়, দ্যাট যে উই হ্যাভ টু লিভ দিস ওয়ার্ল্ড, আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, অ্যান্ড হি উইশেস টু বি কাম অ্যান্ড পিসফুল, তিনি শান্ত এবং শান্তিময় থাকতে চেয়েছেন ইন দ্য ফেস অফ মর্টালিটি। আমরা এর আগের ক্লাসে পড়েছি মর্টালিটি শব্দটার অর্থ হচ্ছে মৃত্যু, ডেথ। তিনি মৃত্যুর সময় শান্ত এবং শান্তিপূর্ণ একটা পরিবেশ চেয়েছেন। তো এখন আমরা এটার বাংলা ট্রান্সলেশনটা একটু দেখব। চলো আমরা বাংলা ট্রান্সলেশনটা একটু দেখে নেই। ঠিক ওই সামারিটার হুবহু বাংলা ট্রান্সলেশন এখানে করা হয়েছে। কবিতায় কবি মৃত্যু এবং পরকালের যাত্রা সম্পর্কে কথা বলেছেন। এখানে তিনি প্রকৃতির প্রতীক হিসেবে সূর্যাস্ত, সন্ধ্যাতারা, সমুদ্র, জোয়ার, ফেনা, গোধূলি, সন্ধ্যা ঘণ্টা এবং বন্যা ব্যবহার করে তার অনুভূতি এবং ধারণাগুলি ব্যাখ্যা করেছেন। তাছাড়া যদি তুমি সাবধানে পড়ো, তুমি বুঝতে পারবে যে অন্যদের মতো কবি এও তার ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি জীবন এবং মৃত্যুর মধ্যে বাধাটি পার করতে চান কোনো বেদনাদায়ক বিদায় ছাড়াই। কবিতা এই সত্যকে মেনে নেয় যে আমাদের এই পৃথিবী ছেড়ে যেতে হবে এবং তিনি মৃত্যুর মুখে শান্ত এবং প্রশান্ত থাকার প্রত্যাশা করেন। তো আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছো এবং সামারিটার আমি বাংলা করে দিয়েছি, এটি তোমরা খাতায় লিখে ফেলবে এবং তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে নেক্সট ক্লাসের জন্য যে ওয়ার্ড মিনিংগুলো আমি লিখলাম এবং কবিতার যে ট্রান্সলেশন দিলাম সেগুলো তোমরা মুখস্থ করে ফেলবে এবং সামারিটা তোমরা অবশ্যই মুখস্থ করবে। এই সামারিটা তোমাদের মূল্যায়নের সময় অবশ্যই কাজে লাগবে। তাহলে সামারিটা পুরোপুরি মুখস্থ করবে, বাংলা এবং ইংরেজি দুটোই, আর শব্দার্থ যেগুলো লিখে দিয়েছি সেগুলো মুখস্থ করবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।